গভীর জঙ্গলের মধ্যে একটি বাড়ি রয়েছে যেখানে কোনো অপরিচিত মানুষ গেলে আর ফিরে আসতো না। এটা কোনো ভৌতিক গল্প না, এটা ইন্ডিয়ার এক সত্য ঘটনা। ওই বাড়িতে একটা বাচ্চা মেয়েকে অসম্ভব নির্যাতন করে 8টি বাচ্চা প্রসব করানো হয়েছিল, কিন্তু দুজন মেয়ে এই বাড়িতে জনগণনার কাজে এসে ফেসে যায় আর তাদের উপর চলতে থাকে ভয়ানক অত্যাচার। এমনই একটা সাইকো সত্য ঘটনা আজকে আপনাদেরকে শোনাবো। কাহিনীর প্রত্যেকটা মুহূর্তে গায়ে কাটা ধরার মতো, তাই অনুরোধ করব সম্পূর্ণটা দেখার জন্য। মুভি শুরু হয় একটি লোককে দেখিয়ে। তার কাজ ছিল গ্রামে যতগুলো বৈদ্যুতিক খুঁটি লাগানো হয়েছে সেগুলো গণনা করা। এভাবে বৈদ্যুতিক খুঁটি গণনা করতে করতে তার পানির পিপাসা পেয়ে যায়। এইখানে সে একটা ঘর দেখতে পায়, খুবই নিরিবিলি এলাকা, আশেপাশে কোনো মানুষজন নেই। যাই হোক, লোকটির পানির প্রয়োজন আর তাকে আরও বেশ কিছু সময় কাজে থাকতে হবে, তাই সে ওই ঘরটিতে চলে যায় আর গিয়ে দরজায় অনেক নক করে, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। একটু পরে ঘরের ভেতর থেকে কেউ একজনকে আসতে দেখা যায়। সে হ্যান্ডিক্যাপ ছিল। তখন ব্যাকগ্রাউন্ডে একটি মেয়ের কান্নার আওয়াজ শোনা যায়, সেই সঙ্গে একটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। সাথে সাথে সিনটা এখানে কাট হয়ে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় অনুজা নামের একটি মেয়েকে, আর এই মেয়েটি হলো মুভির মেইন ক্যারেক্টার। তার সম্পর্কে বলতে গেলে সে এই শহরে নতুন এসেছে এবং সে একটা স্কুলের টিচার, আর সে এখনো বিয়ে করেনি, কিন্তু হবে বেশ কিছুদিন পরে। সবকিছু ঠিকঠাক ছিল। তার হবু বর বলে জবটি ছেড়ে দেওয়ার জন্য, কারণ তার পরিবার চায় না যে তাদের পুত্রবধূ চাকরি করুক। তার স্বামী তখন তাকে বলতেই থাকে যে জবটা ছেড়ে দেওয়ার জন্য। তখন অনুজা কোনো কথা বলে না। এদিকে তার বাবাও তাকে কল দিয়ে যাচ্ছিল। পরের দিন সকালে রেডি হয়ে স্কুলে চলে যায়। এই সময় আমল নামের এক টিচার সবসময় মহিলাদের সঙ্গে প্রেম করার চেষ্টা করত। ঠিক একই সময় আরও এক চরিত্রকে দেখানো হয় যে ওই স্কুলে জব করত। তার নাম হলো নিহা। সে এসে আমলকে ওখান থেকে চলে যেতে বলে। এইখানে তাদের স্কুলের পক্ষ থেকে আদমশুমারির জন্য 2 জনকে পাঠানো হয়, আর অনুজার সঙ্গে আমলকে দেয়। তখন অনুজা বলে, স্যার, আমি আমলের সঙ্গে কমফোর্ট ফিল করছি না। তখন সেখানে নিহাও উপস্থিত ছিল। নিহা বলে, অনুজার পার্টনার হিসেবে আমি তার সঙ্গে আদমশুমারি করার জন্য যেতে চাই। এরপর তাদের 2 জনকে একসঙ্গে পার্টনার হিসেবে সিলেক্ট করা হয়। এরপর তারা দুজনে একে অপরের সঙ্গে পরিচিত হয়ে নেয়। খুব অল্প সময়ের মধ্যেই তারা দুজনে খুব ভালো বন্ধু হয়ে যায়। যাই হোক, তারা জনগণনার কাজে লেগে পড়ে। প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে সবার ডিটেলস কালেক্ট করে। ধীরে ধীরে সব ঘর খোঁজার পর আর একটিমাত্র ঘর বাকি ছিল। তারা ওই ঘরটি অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও পাচ্ছিল না। এভাবে খুঁজতে খুঁজতে তারা দুজনে নিরিবিলি একটা জায়গায় এসে উপস্থিত হয়। বলতে পারেন এই জায়গাটা জঙ্গলের মতো। এরপর তারা ফাইনালি ওই ঘরটাকে অনেক দূরে দেখতে পায়। আমরা দেখতে পাই এটি হলো সেই ঘর যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। যাই হোক, তারা দুজনে গিয়ে বাসায় নক করে। অনেকক্ষণ ধরে কোনো সারা শব্দ ছিল না, কিন্তু কিছুক্ষণ পরে একটা বাচ্চা মেয়ে এসে দরজা অল্প একটু খোলে। ঠিক তখনই প্রচণ্ড রকমের বৃষ্টি শুরু হয়ে যায়। অনুজা তখন মেয়েটিকে বলে, আমরা আদমশুমারির জন্য এসেছি, আমরা কি একটু ভেতরে বসতে পারি? মেয়েটি কিছুই বলে না। একটু পরপর শুধুমাত্র পেছনের দিকে তাকায়। বাইরে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই তারা জোর করে ভিতরে ঢুকে পড়ে। মেয়েটি এতে কিছুই বলে না। তারাও মেয়েটিকে কিছু না বলে সোজা ভেতরে চলে যায়। অনুজাও তার পেছন পেছন যায় আর তাকে গিয়ে বলে, আমরা জনগণনার কাজের জন্য এসেছি। এখানে একটা বিষয় আপনাদেরকে খুব ভালো করে মনে করিয়ে দেই, এই মেয়েটি প্রেগনেন্ট ছিল আর তার শরীরে অসংখ্য ক্ষতের দাগ রয়েছে, আর এই বিষয়টা অনুজা লক্ষ্য করে। এরপর অনুজা মেয়েটির কাছ থেকে তার নাম জিজ্ঞাসা করে। মেয়েটি একটুখানি হেসে বলে তার নাম প্রেরণা। এই বলে সে আবারও পেছনের দিকে ফিরে তাকায়। এরপর অনুজা জিজ্ঞাসা করে বাসার মধ্যে কয়জন সদস্য রয়েছে। মেয়েটি বলে, দাদি, আমি, ভোলা আর ও। এখানে তারা মনে করেছিল মেয়েটি যাকে ও বলে সম্বোধন করেছে সে হলো তার স্বামী। এরপর তারা জিজ্ঞাসা করে ভোলা নামের ওই ব্যক্তিটিকে। মেয়েটি বলে সে আমাদের জন্য খাবার বানায়। তারা ধরে নেয় ভোলা হয়তো এই বাসার কাজের লোক। এরপর অনুজা তাকে জিজ্ঞাসা করে, এটা কি তোমার প্রথম সন্তান? মেয়েটি বলে না। তখন সে আবারও জিজ্ঞাসা করে, তাহলে তোমার অন্য সন্তান কে? মেয়েটি আবারও পেছনের দিকে তাকায় আর বলে, বাচ্চা তো মরে যায়। বাচ্চা জন্ম নেয়, একটুখানি কাঁদে, আবারও মরে যায়। এই বিষয়টা তাদের মধ্যে একটু আজব লাগে। ঠিক তখনই সেখানে দাদি চলে আসে আর তাকে দেখে বোঝা যায় মুভির শুরুতে ঘরের ভেতরে যে হ্যান্ডিক্যাপ পরা লোকটিকে দেখানো হয়েছিল সেটা আর কেউ নয়, সেটা হলো এই মহিলাটি, অর্থাৎ প্রেরণার দাদি। তার নাম হলো লীলা। সে অনুজাদের প্রতি ভালো ব্যবহার করে না, তাই তারা সেখান থেকে বেরিয়ে পড়ে। বাইরে এসে তারা ভোলা নামের ওই লোকটিকে দেখতে পায়। ভোলা ওদেরকে দেখে কেমন করে যেন তাকাচ্ছিল। তারপর তারাও কিছু না বলে ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। একটু দূরে এসে অনুজা ঘরটার একটা ফটো তুলে নেয়, কেননা এই পুরো বিষয়গুলো তার কাছে খুবই আজব লাগছিল। তাদের কাজ শেষ করে সোজা স্কুলে চলে আসে। বন্ধুরা, স্কুলের কথায় আমার স্কুলের স্মৃতি মনে পড়ে গেল। আপনি আপনার স্কুলের একটা স্মৃতি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। এখনই লিখে ফেলুন আপনার স্কুল জীবনের সবথেকে সেরা মুহূর্তটি। যাই হোক, এদিকে ওদের প্রচুর লেট হয়ে গিয়েছিল, যার কারণে নিহার ভাই স্কুলে খোঁজ করতে চলে এসেছে। নিহা তার ভাইকে দেখে খুব ভয় পেয়ে
যায়, কেননা তার ভাই তাকে সবসময় অনেক শাসন করত। এখানে সে তাকে অনেক বকাঝকা করে। যাই হোক, এরপর বেশ কয়েক সপ্তাহ কেটে যায়। অনুজা বসে বসে তার গ্যালারিতে ফটো দেখছিল। তখনই তার সামনে চলে আসে সেই ঘরটি। এর পরের দিন সে নেহাকে গিয়ে বলে, আমার মনে হয় ওই ঘরে ওই মেয়েটির উপরে অনেক নির্যাতন হচ্ছে, আমাদের একবার গিয়ে দেখা উচিত। নেহা বলে, দরকার নেই, প্রত্যেকটা পরিবারে এসব টুকটাক হয়ে থাকে। অনুজা বলে, ঠিক আছে হয়, কিন্তু বিষয়টা আমার কাছে অন্য কিছু মনে হচ্ছে। নেহা কিছুতে আবার ওইখানে যেতে রাজি হচ্ছিল না। অনুজা তাকে অনেক জোরাজুরি করে। শেষমেশ নেহা তার কথায় রাজি হয়ে যায়। এর পরের দিন তারা ওই ঘরটিতে গিয়ে আবারও উপস্থিত হয়। তাদেরকে দেখা মাত্রই ভোলা বলে, আপনারা এসেছেন, দাঁড়ান আমি দরজা খুলে দিচ্ছি। এরপর ভোলা খুব এক্সাইটেড হয়ে তাদেরকে বাসায় ওয়েলকাম করে। অনুজা তখন প্রেরণার কথা জিজ্ঞাসা করে। ভোলা তখন বলে, ওর শরীরটা একটু খারাপ। এইখানে দাদি ভোলাকে ইশারা করে কেউ একজনকে ডেকে আনতে বলে। এরপর সে একজনকে গিয়ে ডেকে আনে, আর এটা অন্য কেউ নয়, মেয়েটি যাকে ও বলেছিল, অর্থাৎ অনুজারা যাকে প্রেরণা স্বামী ভেবেছিল। আদৌ এটা কে সেটা আমরা জানতে পারবো পরে। তার নাম হলো ঘনশ্যাম। এরপর অনুজারা ঘনশ্যামকে জিজ্ঞাসা করে এই পরিবারে কতজন সদস্য রয়েছে। ঘনশ্যাম হাতের আঙুল দেখিয়ে বলে 4 জন। তখন অনুজা জিজ্ঞাসা করে, আপনারা এখানে কত বছর যাবত আছেন? ঘনশ্যাম বলে, এই তো প্রায় 20 বছর। ঘনশ্যাম এখানে মুখে কিছুই বলে না। তখন তার মা জানায় ঘনশ্যাম নাকি মনোব্রতে থেকেছে 5 বছরের জন্য, 3 বছর অলরেডি হয়ে গেছে, আর মাত্র 2 বছর বাকি আছে। এরপর অনুজা জিজ্ঞাসা করে, প্রেরণার বাচ্চা কেমন আছে? এতদিনে তো মনে হয় ডেলিভারি হয়ে গেছে। এটা শোনার সঙ্গে সঙ্গে ওদের 3 জনের চেহারা অন্যরকমের হয়ে যায়। ঘনশ্যামের মা লীলা বলে, বাচ্চার জন্ম নেওয়ার পরপরই মারা গেছে। বিষয়টা তাদের কাছে কেমন জানি লাগে। তারা এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি উঠে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু তখনই আবারও প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায়। তবুও তারা সেখান থেকে কোনো রকমের ভাবে বেরিয়ে যেতে চাইছিল, কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে বাইক কোনোভাবে স্টার্ট হচ্ছিল না। ভোলা ছাতা নিয়ে আসে আর বলে, ভেতরে চলুন, না হয় ভিজে যাবেন। এই প্রচণ্ড বৃষ্টির জন্য তাদের কাছে আর কোনো অপশন ছিল না। এর জন্য তারা পুনরায় আবার ওই বাসায় ঢুকে পড়ে। এদিকে রাত হয়ে যায়, বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছে না। এরপরে রাতে তারা সবাই মিলে একসঙ্গে ডিনার করে। এই বাড়িতে একটা নিয়ম ছিল, যতক্ষণ না তাদের গাভী লক্ষ্মী না খাচ্ছে ততক্ষণে এই বাড়িতে কেউ খেতে পারবে না। ঘনশ্যামের মা লীলা বলে, বৃষ্টি তো আজকে আর থামবে না, আর এত রাতে তোমরা কোথাও যাবে না, তার থেকে ভালো আজকের রাতটা এখানেই কাটাও। একে তো রাত, তার উপরে ঘন জঙ্গল, তাই না চাইতেও তাদের এখানেই কাটাতে হবে। তবুও অনুজা নিহাকে বলে, চল এখান থেকে বেরিয়ে যাই, আমার এই জায়গাটা ভালো মনে হচ্ছে না। নিহা তখন বলে, কিভাবে যাব? একে তো কাদায় তোমার বাইক কাজ করবে না, তার উপরে নাই কোনো লাইট, আবার ঘন জঙ্গল। অন্যদিকে ভোলা ঘনশ্যামকে গিয়ে বলে, ভাইয়া ওই মেয়েগুলো খুবই খারাপ, তারা বাসায় মিথ্যে বলে এখানে এসেছে, কেউ জানে না তারা এখন কোথায়। তখন সে তার কাছে অনুরোধ করে সে তাদের কাছে যাবে কিনা। ঘনশ্যাম তাকে না করে দেয়। এই ভোলা কোথায় যাওয়ার কথা বলছে আর কেনই বা যেতে চায় সেটা আমরা পরেই জানতে পারবো। তখন নীলা বলে, ওকে বারণ করিস না, তুই তো তাকে এনে দিস, আর তাকে যদি এভাবে বারণ করিস তাহলে ও পালিয়ে যাবে। আসলে এখানে কি নিয়ে কথা হচ্ছে তা আমরা পরেই জানতে পারবো। এদিকে আমরা অনুজাকে দেখতে পাই, যে কিনা এখনো জেগেছিল। সে বাইরে কিছু একটা শব্দ শুনতে পায়। তখন জানালা দিয়ে দেখতে পায় ঘনশ্যাম কোথাও যাচ্ছে। আসলে সে তাদের উঠানে টিনের ঘটিতে যাচ্ছে। এইখানে অনুজা কিছু একটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। সে সাথে সাথে নিহাকে ঘুম থেকে জাগিয়ে দেয় আর বলে, ওই টিনের ঘটাতে আমি একটা ডেড বডি দেখেছি। ঘনশ্যাম সেইখানে গিয়েছিল, তাড়াতাড়ি চল, আমাদের এখান থেকে বের হতে হবে। এরপর তারা কোনো রকমের ভাবে সেখান থেকে বেরিয়ে যায়। বাইরে এসে নেহা অনুজাকে বলে, তুই কি শিওর যে ডেড বডি দেখেছিস? অনুজা বলে, হয়তোবা। নিহা তখন বলে, হয়তোবা আবার কি? আমরা এত রাত্রে কোথায় যাব? জঙ্গলে হিংস্র বন্যপ্রাণী থাকতে পারে, তাই তারা সিদ্ধান্ত নেয় আগে ওই টিনের ঘরে গিয়ে চেক করবে। এরপর তারা ধীরে ধীরে ওই টিনের ঘরটিতে চলে যায়। প্রচন্ড অন্ধকারে ভালো করে কোনো কিছুই দেখা যাচ্ছিল না। অনুজা এখানে কারোর কাটা আঙুল দেখতে পায়। ওদিকে নিহা বাতের সুইচ অন করে দেয়। লাইট দেওয়ার সঙ্গে সঙ্গে সেখানে থাকা একজন বন্দী মানুষ তাদের উপরে হামলা করে। আসলে হামলা বলতে এখানে তাদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ভয়ে তারা দুইজন দুই দিকে পালানোর চেষ্টা করে। তারা এদিক সেদিক ছোটাছুটি করার পর অনেক পরে দুজন দুজনকে খুঁজে পায়। নেহা অনুজাকে বলে, তাড়াতাড়ি মোবাইল বের কর। অনুজা বলে, তার মোবাইল হয়তো কোথাও পড়ে গেছে। নেহা বলে, রুম থেকে তো আমার মোবাইলটাও নিয়ে আসেনি, এখন কি হবে? এদিকে জঙ্গল থেকে হিংস্র ভয়ঙ্কর প্রাণীগুলোর আওয়াজ আসছিল, তাই তারা চুপি চুপি আবারও বাসার ভেতরে ঢুকে পড়ে। অনুজা বলে, আমরা বাইরে গেছি সেটা এখানের কেউ জানে না, কিন্তু টিনের ঘরে যে লোকটাকে দেখেছি তাও কেউ জানে না। আমরা কিছুই না জানার ভান করে থাকবো, আর সকাল হলেই তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাব। এরপর তারা রুমে এসে ওই লোকটির কথা ভাবতে থাকে। এই লোকটি আসলে কে? এই লোকটি আসলে অন্য কেউ নয়, যাকে আমরা মুভি শুরুতেই দেখেছিলাম। যাই হোক, এভাবে সকাল হয়ে যায়। অনুজা আর নেহা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এখান থেকে বের হওয়ার জন্য রেডি হয়। এরপর সবাইকে থ্যাংক ইউ বলে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যায়। ঘনশ্যামের মা তাকে বলে, এদেরকে আটকাবি না? ঘনশ্যাম বলে, না। সে আবার বলে, এরা কিন্তু রাতের বেলায় চুপি চুপি ওই টিনের ঘরে গিয়েছিল। এটা শুনে ঘনশ্যাম তাড়াতাড়ি বাইরে চলে আসে, আর এরাও বাইক স্টার্ট করে এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ঘনশ্যাম তাদের পিছনে নেওয়া শুরু করে। সাথে ভোলাও রয়েছে। তাড়াতাড়ি পালানোর চক্করে তাদের বাইক একটু সামনে গিয়ে আটকে যায়।
হয়, যার ফলে ঘনশ্যাম অনুজাকে ধরে ফেলে। এদিকে নেহা পালানোর চেষ্টা করে, কিন্তু ভোলা তার মাথায় একটা পাথর মেরে তাকে ধরে ফেলে। এরপর তারা চোখ খুলে দেখতে পায় তারা বন্দী হয়ে আছে একটা রুমের মধ্যে। চেক করার পর জানতে পারে তারা ওই ঘরের বেসমেন্টে রয়েছে। নেহা তাড়াতাড়ি উপরে গিয়ে বেসমেন্টের দরজায় ধাক্কাধাক্কি করতে থাকে। এদিকে ওই পাগল পরিবারের সবাই রিল্যাক্সে বসেছিল। ঘনশ্যামের মা ভোলাকে বলে, যা গিয়ে গরম পানি নিয়ে আয়, এবং ভোলা গিয়ে গরম পানি নিয়ে আসে, আর সেগুলো দরজার উপর থেকে নেহার উপরে ছুঁড়ে মারে। নেহা যন্ত্রণায় ছটফট করছিল আর বলছিল, আমরা হয়তো আর বাঁচবো না, এরা আমাদেরকে মেরে ফেলবে। এর সাথে সে অনুযায়ীকেও অনেক বকা দেয়, বলে এইসব তোর জন্যই হয়েছে, তুই আমাকে এইখানে আসার জন্য জোর করেছিলি। তারা দুজনে অনেক কানাকাটি করে, এছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। অন্যদিকে দেখা যায় অনুজার হবু বর তার খোঁজখবর না পেয়ে তার বাড়িতে চলে আসে, আর সে যে বাসায় থাকতো সেই বাসার মালিককে জিজ্ঞাসা করে, কিন্তু বাসার মালিক বলে অনুজা তাকে কিছুই বলে যায়নি, তুমি বরঞ্চ স্কুলে খোঁজ নিয়ে দেখো। ঠিক সেখানে নিহার ভাইও চলে আসে, কেননা সে আসার আগে বলেছিল সে অনুজার সঙ্গে আছে। নিহার ভাই অনুজার ফিয়ন্সিকে অনুজার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে, এর সঙ্গে তাকে অনেক গালাগালি করে। তাই অনুজার ফিয়ন্সি ডিসাইড করে সে আর তাকে বিয়ে করবে না, আর রাগের মাথায় সে এখান থেকে চলে যায়। এরপর সিন চলে আসে অনুজাদের উপরে। তারা বলে যেভাবেই হোক এখান থেকে বের হতেই হবে। তারা প্ল্যান করে ওই বেসমেন্টের দরজা দিয়ে জোরে জোরে নক করে। তাদের প্ল্যান ছিল যখন ঘনশ্যাম রাগের মাথায় মারতে আসবে তখন উল্টো তারা তার উপরে অ্যাটাক করবে আর এখান থেকে পালিয়ে যাবে। এরপর তাদের প্ল্যান অনুযায়ী ঘনশ্যামরা নিচে চলে আসে আর তারা লুকিয়ে পড়ে, কিন্তু এখানে ঘনশ্যাম ছিল তাদের থেকেও অনেক চালাক। তারা যখন তার উপরে অ্যাটাক করে সে উল্টো তাদেরকে ধরে ফেলে আর তাদেরকে প্রচন্ড মারতে থাকে। মার খেতে খেতে তাদের দুজনের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তাদেরকে মারধর করার পর ঘনশ্যাম তার মায়ের কাছে চলে যায়। তার মা ইশারা করে প্রেরণাকে একটা ঘরের মধ্যে পাঠায়। এরপর সে তার সঙ্গে ইন্টিমেট হয়। মেয়েটিকে দেখেই বোঝা যাচ্ছিল সে এখনো বাচ্চা। এদিকে তাদের দুজনকে একদিন কোনো খাবারই দেওয়া হয় না। তাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। পরের দিন ভোলা তাদের জন্য খাবার নিয়ে আসে। তাদের হাত গলার সঙ্গে বেঁধে দেওয়া হয়েছিল, তাই ভোলা বলে আমি খাইয়ে দিচ্ছি। তাদের ইচ্ছে না থাকা সত্ত্বেও ভোলার হাতে খাবার খেতে হয়। একটুখানি খাওয়ার পর নেহার খেতে না চাইলে ভোলা তাকে মারধর করতে শুরু করে আর জোর করে খাওয়ানোর চেষ্টা করে। এটা দেখে অনুজা ভোলাকে একটা লাথি দেয়। এরপর ভোলা নেহাকে ছেড়ে অনুজাকে ধরে। এরপর তাদের দুজনের অবস্থা খারাপ করে দিয়ে ভোলা সেখান থেকে চলে যায়। একটু পরে অনুজা অনেক চেষ্টার পর তার হাতের বাঁধন খুলতে সক্ষম হয়। অনেক খোঁজাখুঁজি করার পর তারা দেখতে পায় নিচে একটা টানেল রয়েছে। সেই টানেল বেসমেন্টের ভেতর থেকে সোজা বাইরে চলে গিয়েছিল। তারা এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি ওই টানেলের ভেতরে ঢুকে পড়ে আর এইখান থেকে বের হওয়ার চেষ্টা করে। এখানে অনুজার পা অনেক জখম হয়ে যায়, প্রচন্ড যন্ত্রণা তার হতে থাকে। নেহা আগে আগে টানেল দিয়ে বাইরে বেরিয়ে আসে। নেহা সেখানের একটা গাড়ির পেছনে তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। ঠিক তখনই দেখে নেহার ভাই সেখানে এসে উপস্থিত হয়। তার ভাই ওদেরকে জিজ্ঞাসা করে এরকমের দুজন মেয়েকে দেখেছে কিনা, কিন্তু তারা সাফ সাফ না বলে দেয়। তখন নেহা তার ভাইয়ের শব্দ শুনতে পাচ্ছিল। এরপর তার ভাই যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখন দেখে নেহার একটা গলার লকেট এখানে পড়ে আছে, যেটা দেখার পর সে পুরোপুরি বুঝে যায় নেহা এখানেই রয়েছে। এরপর সে ঘনশ্যামকে গিয়ে বলে কোথায় তার বোন। তখনই ভোলা একটা পাথর দিয়ে তার ভাইকে আঘাত করে আর সাথে সাথে ঘনশ্যামও একটা পাথর নিয়ে নেহার ভাইয়ের মাথায় আঘাত করে। এরপর তারা নেহাকে আবার ধরে ফেলে। অন্যদিকে আমরা দেখতে পাই অনুজা ওই টানেল দিয়ে বাইরে বেরিয়ে আসে, কিন্তু তার পায়ে মারাত্মক ব্যথার কারণে সে ভালোমতো হাঁটতে পারছিল না। সে বসে ধীরে ধীরে কষ্ট করে ওই টিনের ঘরটিতে চলে যায় যেখানে ওই লোকটিকে বন্দী করে রাখা হয়েছিল, কিন্তু তাকে সেখানে যাওয়ার সময় ওই মেয়েটি তাকে দেখে ফেলে। অনুজা গিয়ে লোকটিকে ছাড়ানোর অনেক চেষ্টা করে। লোকটি কান্না করে বলে আমি ওই দিন থেকেই এখানে রয়েছি যেদিন প্রেরণার বাচ্চাটা জন্ম নিয়েছিল। এরা ওই বাচ্চাটাকে মেরে ফেলেছে। অনুজা তাকে বলে তুমি চিন্তা করো না, আমি সাহায্য নিয়ে তোমাকে ছাড়িয়ে নিয়ে যাব। অন্যদিকে আমরা দেখতে পাই মেয়েটি ঘনশ্যামকে বলে অনুজা ওই টিনের ঘরে রয়েছে, তাই ঘনশ্যাম ওই টিনের ঘরের দিকে ছুটে যায়। অনুজাও তখন সেখান থেকে তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু ঘনশ্যাম তাকে দেখে ফেলে। ওই লোকটি ঘনশ্যামকে বাধা দেয়, কিন্তু ঘনশ্যাম লোকটিকে জায়গায় মেরে ফেলে। অনুজা কোনো রকমের ভাবে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে এতটাই আহত ছিল যে ভালো করে হাঁটতেও পারছিল না, যার কারণে কিছুদূর গিয়ে সে আবারও ঘনশ্যামের কাছে ধরা দিতে হয়। এরপর তাদের দুজনকে আলাদা আলাদা রুমে বন্দি করে রাখা হয়। এরপর ভোলা এসে ঘনশ্যামকে বলে আমি এবার যাব নাকি। এইবার ঘনশ্যাম তাকে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দেয়। এতে ভোলা খুবই খুশি হয়। এরপর সে সোজা নেহার রুমে চলে যায় আর তাকে গিয়ে অত্যাচার করতে শুরু করে। আর এখানে আমরা বুঝতে পারি আসলে সে এতদিন কোথায় যাওয়ার কথা বলছিল। নেহার আর্তনাদ পাশের ঘর থেকে অনুজাও শুনছিল। অনুজাও তখন দরজায় অনেক নক করে। এতে ঘনশ্যাম অনেক রেগে যায় আর গিয়ে তার উপরে অত্যাচার করে। এরপর অনুজাকে দেখানো হয় ভোলা কিভাবে নেহাকে অত্যাচার করেছে। তাদের দুজনের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তারা বুঝতেই পারছিল না এ কেমন সাইকোর পাল্লা এসে পড়ল। এতে করে নেহা খুবই ভেঙে পড়ে। সে ধারালো কিছু
কিছু একটা দিয়ে নিজের হাত নিজেই কেটে ফেলে। ভোলা এসে নেহাকে শাসায় আর বলে এসব করা যাবে না। এরপর সে তাকে ব্যান্ডেজ করে দেয়। নেহা কোনো রকমের ভাবে এখনো বেঁচে আছে। অনুজা এখনো হার মানেনি। সে কোনো রকমের ভাবে জানালা ভেঙে বাইরে চলে আসে। সে বাইরে এসে প্রথমে ঘনশ্যামের গাভীকে আগুন জ্বালিয়ে দেয়। এটা দেখে তারা দৌড়ে বাইরে চলে আসে। ঘনশ্যাম এটা দেখে পুরোপুরি কান্নায় ভেঙে পড়ে। তার প্রচন্ড রাগ হচ্ছিল, তাই সে রাগ ঠান্ডা করার জন্য ভোলাকে মারধর করতে শুরু করে। ভোলাও মারধর খাওয়ার পর ডিসাইড করে যে সে অনুজাকে ছাড়বে না। তাই সে একটা ছুরি নিয়ে জঙ্গলের ভেতরে চলে যায় অনুজাকে মারার জন্য। কিন্তু অনুজা তার জন্য অপেক্ষা করছিল। সে সুযোগ বুঝে ভোলার উপরে অ্যাটাক শুরু করে দেয়। এরপর সে ভোলাকে মেরে সেখান থেকে চলে আসে। অন্যদিকে ওই মেয়েটি আসে নেহার কাছে। নেহা তাকে বলে, তুমি তো আগে থেকেই এসব জানতে, তুমি আমাদেরকে ইশারা কেন করনি? তুমি যদি একবার ইশারায় আমাদেরকে বলে দিতে তাহলে জীবনেও এখানে ফিরে আসতাম না। প্রেরণা বলে, চুপ করো, তা না হলে বাবা মারবে। নেহা বলে, বাবা? কে বাবা? মেয়েটি বলে, হ্যাঁ বাবা। আর এখানে আমরা বুঝতে পারি ঘনশ্যাম হলো তার বাবা। আর এত বছর ধরে সে নিজের মেয়ের সঙ্গে খারাপ কাজ করে যাচ্ছে। মেয়েটি বলে, বাবা অনেক মারে, তবে তার কথা শুনলে মারে না। একদিন মা তার কথা শোনেনি, তাই তাকে মেরে ফেলেছে। নেহা বলে, প্লিজ আমাকে এখান থেকে বের হতে দাও। এর জন্য সে তাকে বের হতে সাহায্য করে। এরপর নেহাও সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে জঙ্গলি জানোয়াররা ভোলাকে ছিঁড়ে খেতে শুরু করে। তার চিৎকার তারা সবাই শুনতে পায়। ইতিমধ্যে তারা দুজন একজন আরেকজনকে খুঁজে পেয়ে যায়। নেহা বলে, তাড়াতাড়ি চল, আমাদেরকে এখান থেকে পালাতে হবে। অনুজা তখন বলে, তুই কি চাস আমাদেরকে যে এই অবস্থা করেছে তাদেরকে এভাবে ছেড়ে দিব? আমি তাদেরকে মেরেই এখান থেকে যাব। এরপর তারা প্রতিশোধ নেওয়ার জন্য চুপি চুপি আবার ওই ঘরে চলে আসে। অনুজা উপরের ছাদে চলে যায় আর নেহা নিচে লুকিয়ে পড়ে। ঘনশ্যামও বুঝে যায় তারা বাসায় ঢুকেছে, তাই সেও ধীরে ধীরে ছাদে চলে যায়। অনুজা তাকে পেছন থেকে অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু ঘনশ্যামও তখনই বুঝে যায় আর সে অনুজাকে উল্টো ধরে ফেলে। কিন্তু অনুজা কোনো রকমের ভাবে তাকে ছাড়িয়ে নেয় আর ঘনশ্যামকে প্রচুর মারতে থাকে। এদিকে ঘনশ্যামের মা নেহার উপরে আক্রমণ করে। নেহা নিজেকে রক্ষা করতে গিয়ে নীলাকে মেরে দেয় আর জায়গায় নীলা মারা যায়। অন্যদিকে অনুজাকে মারতে মারতে ঘনশ্যামের অবস্থা খারাপ করে ফেলে। এমনকি এক পর্যায়ে তাকে ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয়। আর এইখানে ঘনশ্যাম এত বছর পর নিজের মুখ দিয়ে কথা বলে। সে জোরে মা বলে চিৎকার দেয়। এরপর অনুজা সে ঘনশ্যামকে জায়গায় মেরে ফেলে। আর ফাইনালি তারা এখান থেকে মুক্তি পেয়ে যায় আর প্রেরণাকে মুক্তি দেয়। শেষে আমাদেরকে একটা মেসেজ দেখানো হয়, ঘনশ্যামরা এখানে 20 বছর ধরে বসবাস করছে। প্রেরণা এই পর্যন্ত 8টি বাচ্চা প্রসব করেছিল, তার মধ্যে 7টিকে মেরে ফেলা হয়েছে, আরেকটি বাচ্চা এখনো বেঁচে আছে। এদিকে ঘনশ্যাম এবং ভোলা 13 জনকে মেরে ফেলেছে। এর মধ্যে 9 জনকে ভোলা রেপ করে মেরে ফেলেছে। তার মধ্যে সবার প্রথমে সে রেপ করেছিল প্রেরণাকে। তারপর আরও কিছু ইন্ডিয়ান ঘটনা আমাদেরকে বোঝানো হয় আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই মুভিটা কেমন লেগেছে? আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতক্ষণ ধরে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।